জীবন থেকে সরে যাব আমি, তুই চিন্তা করিস না। মায়ের অনুরোধ ফেলতে পারল না আহনাফ। সে ঔষধগুলো খেলো আর অল্প কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল আর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ল সেই ওষুধে। এরপর থেকেই শিরিন সুলতানার উপর অন্ধবিশ্বাসও জন্মালো আহনাফের। সে মায়ের কথা মতো ওঠা বসা করতে লাগলো, বুদ্ধি দিয়ে চিন্তা করা ভুলে গেল। সব সিদ্ধান্তেই তাকে নির্ভর হতে হয় শিরিন সুলতানার উপর, যার পরিণতি আজ আহনাফ ও অরুণিকার সম্পর্কে সৃষ্টি হওয়া কঠিন দেয়াল। শূন্য আকাশের দিকে তাকিয়ে অতীতের সেই বিদঘুটে মুহূর্তটি ভাবছিল অরুণিকা। পাশে কারো উপস্থিতি টের পেতেই চোখ মুছে নিল দ্রুত। রুহানি ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কাঁদছিস? অরুণিকা রুহানির হাত ধরে বলল, আমি কেন এদের সাথে কথা বলছি রুহ? এরা আমার সাথে যে অন্যায় করেছে, আহনাফ আমার সাথে যা করেছিল, এরপর আমার ওদের সাথে সম্পর্কই রাখা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায় না অরু। কিন্তু এত সহজে আহনাফকে কিভাবে ক্ষমা করব আমি? আমি যে আঘাত পেয়েছি তার শাস্তি এত কম কেন হবে? ও তো কোনো শাস্তি পায়নি। আহনাফ নাকি সব সত্য স্বীকার করেছে। সবাই এখন জানে সেদিন আহনাফ আমাকে ফাঁসিয়েছিল, অথচ মানুষটা বাড়ি ছাড়া হলো না, দাদা দাদির সাথে ওর সম্পর্ক নষ্ট হলো না। একবেলা ভাত কি কম খেয়েছে? কিন্তু 5 বছর আগে আমার সাথে এরা কি করেছিল? অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল, ভেজা কণ্ঠে বলল, যতবারই সেই অতীত মনে পড়ে, চৌধুরী সাহেব ও তার বংশের প্রতিটি জীবের প্রতি আমার ঘৃণা জন্মায়। আমি আহনাফকে ক্ষমা করতে পারবো না রুহ। সে আমার হৃদয় ক্ষত করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি ওকে কখনোই ক্ষমা করব না। আমি ওকে ঠিক সেভাবেই শাস্তি দিব যেভাবে ও আমাকে দিয়েছিল। এবার অরুণিকার চোখ মুখ শক্ত হলো। সে মনে মনে ভাবল, 5 বছর আগে তুমি আমাকে চরিত্রহীনা বানিয়েছিলে, এখন আমি তোমাকে সেই একই দিন দেখাবো। তোমাকে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে আহনাফ। তোমাকে সেই একই যন্ত্রণা অনুভব করতে হবে। যেদিন তুমি আমার যন্ত্রণার মধ্য দিয়ে যাবে, সেদিনই আমার মনে লাগা ক্ষত শোকাবে। আর যা হবে এই বাড়িতেই হবে। কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে দোতলার বারান্দায় বসে আছে অরুণিকা। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। তড়িৎ গতিতে চোখ খুলল সে। সামনে তাকিয়ে দেখল আহনাফ তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে? আহনাফ একটা প্যাকেট অরুণিকার কোলের উপর রেখে বলল, তোমার জন্য। অরুণিকা চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল প্যাকেটটির দিকে। আহনাফ আলতো করে স্পর্শ করল অরুণিকার পা। অরুণিকা কিছু বলার আগে আহনাফ সেই পায়ে হাত বোলাতে বোলাতে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি ওরু। আমি কাল সারা রাত সেই দিনগুলো নিয়ে ভেবেছি, যেই দিনগুলোতে আমার কারণে তুই কষ্ট পেয়েছিলি। ভীষণ অন্যায় করে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস কর, জানি না আমার কি হয়েছিল। আমি তোকে আঘাত করতে চাইনি, বরং তোকে আঘাত করে আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি। আহনাফের গলা কাঁপছে, হাতও কাঁপছে অনর্থক। অরুণিকা শক্ত করে সেই হাত ধরল, মৃদু হেসে বলল, ইটস ওকে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই বলে অরুণিকা প্যাকেট খুলে দেখলো একটা নীল শাড়ি। আহনাফ বলল, তোকে নীল শাড়িতে খুব সুন্দর লাগে। আজ তুই এটা পরে আমার সাথে দিঘির পাড়ে যাবি? অরুণিকা আর চোখে তাকালো আহনাফের দিকে, মনে মনে ভাবল, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। এই একটাই স্বভাব এই মা ছেলের। ইচ্ছে তো করছে দুটোকেই দিঘির জলে চুপানি দিয়ে আনতে। আহনাফ অরুণিকার হাত ধরে বলল, পছন্দ হয়নি? অরুণিকা মৃদু হেসে বলল, কেন হবে না? সুন্দর তো, দাঁড়াও আমি পড়ে আসি, এক্ষুনি যাব না হয়। অরুণিকা নিচে নেমে এলো। আহনাফও তার পিছু পিছু এলো। সে নিজের রুমে ঢুকতে যাবে, অমনি আহনাফ তার হাত ধরে বলল, আমার ঘরে চল না। অরুণিকা কিঞ্চিত বিরক্ত হলেও প্রকাশ করল না। আহনাফের সাথে তার ঘরে গেল। রুমে ঢুকেই আহনাফ দরজা আটকে দিল। অরুণিকা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, দরজা আটকালে কেন? কেউ চলে এলে? অরুণিকার গা জ্বলে উঠল কথাটি শুনে। সে নিজের রাগ সংযত করে শাড়িটা খুলল। আহনাফ বলল, সব তোর মাপে সেলাই করিয়েছি। অরুণিকা জোরপূর্বক হাসল। আহনাফ আবার বলল, কেমন শাড়িটা? সুন্দর। অরুণিকা শাড়ির নিচের পোশাক পরিধান করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আহনাফ এখনো বসে আছে বিছানায়। অরুণিকা শাড়িটা বুকের উপর জড়িয়ে রেখে বলল, তুমি না গেলে আমি কিভাবে শাড়ি পরবো? আমার সামনে পড়তে পারবি না? আমি তো তোর বর।
অরুণিকা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে খুব বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শাড়িটা পরতে লাগলো। আহনাফ হঠাৎ তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে বলল। আমি হেল্প করি। অরুণিকা আহনাফের দিকে ফিরে শাড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল। নিজেই পরে ফেলো। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা হালকা হেসে বলল। মজা করছি, পরিয়ে দাও। আহনাফ ঠোঁটে হাসি ঝুলিয়ে অরুণিকাকে শাড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়ল। খুব আগ্রহ নিয়ে আহনাফ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। অরুণিকা তাকিয়ে আছে আহনাফের দিকে। খুব শান্ত আর মায়া জড়ানো এই মুখখানা দেখে অরুণিকা ভাবছে, এই ছেলেকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, তার ভেতর একটা নরপিশাচের বাস। আহনাফ শাড়ি পরিয়ে দিয়ে অরুণিকার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে আনল। অরুণিকা তার চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে আহনাফের বেশ শান্তি লাগছে। অরুণিকা আহনাফকে সরিয়ে দিতে যাবে, তখনই আহনাফ আর শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে বলল। অরু, আমি কেমন পাষাণ তাই না? তোর হাসিটা আমার কারণে হারিয়ে গেছে। তুই আগে অনেক হাসতি, ইদানিং তুই কেমন অদ্ভুতভাবে হাসিস। আচ্ছা তুই বল, আমি কি করলে তোর হাসি আবার ফিরে আসবে? তুমি আমাকে বিশ্বাস করলে, তুমি একবার যদি আমাকে বিশ্বাস করতে পারতে, তাহলে আমাদের সম্পর্কটা এত বাজে পর্যায়ে আসতো না। আমি তোকে বিশ্বাস করি। সত্যি? হ্যাঁ। তুমি কি তাহলে বিশ্বাস করো আমি আবরারকে ধাক্কা দিইনি? আহনাফ চুপ করে রইল। অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে বলল। বিশ্বাস না করো, অন্তত আমার কথাটা তো একটু শুনবে। বল, আমি শুনছি। তোমার মাকে দেখেছিলাম সেদিন ছাদে। সেই আবরারকে রেলিংয়ে উঠিয়ে দিয়েছিল। কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? আমি এসবের কিছু জানি না। চাচি আমাকে ইচ্ছে করে ফাঁসায়নি। আমি ওখানে চলে গিয়ে এই দৃশ্য দেখে ফেলেছি বিধায় আমাকে উনি ফাঁসাতে বাধ্য হয়েছিল। বাট ইটস ট্রু। আহনাফ, তুমিই বলো, আবরারকে মেরে আমার কী লাভ হতো? অসুস্থ একটা বাচ্চা ছেলে, ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। তাহলে ওকে আমি কেন মারবো শুধু শুধু? তবে চাচির সাথে আবরারের অন্য কোনো সম্পর্ক আছে। তুমি একটু ঘাটলেই সত্যটা বের করতে পারবে। চাচুর কেস তুলে ফেলা উচিত হয়নি। কেস না তুললে আজ সত্যটা বের হয়ে আসতো। আমি তখন ছোট ছিলাম। পুলিশ আমাকে ধরে নিয়ে যেতেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি আমার বুদ্ধি থাকলে আমিই তাদের বলতাম ইনভেস্টিগেট করে তারপর যাতে আমাকে ছাড়ে। এই অপবাদ নিয়ে বেঁচে থাকা অনেক ভয়ঙ্কর। আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে বলল। তুই বলছিস মা মেরেছে আবরারকে? হ্যাঁ। মা হয়ে ছেলেকে কেন মারবে বল? কেন মারবে এর উত্তর খোঁজা খুব জরুরি। নিশ্চয়ই কোনো কারণ আছে। আহনাফ বিছানায় বসে পড়ল। পাশ থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে বলল। আমি মাকে অনেক ভালোবাসি অরু। এমন কিছু করলে আমার দুনিয়াটা উল্টে যাবে। তুমি সত্য বের করতে না পারলে আমার সাথে সংসার করতে পারবে না। তোমারই কষ্ট হবে। এমন তো হতে পারে আবরার তোমার ভাই না, ওকে দত্তক নেওয়া হয়েছে বা অন্য কিছু। না, তখন আমার বুদ্ধি হয়েছিল। আবরার আমার ভাই। আমি মায়ের সাথে হসপিটালে গিয়েছিলাম, ওকে দত্তক নেওয়া হয়নি। আহনাফ উত্তেজিত হয়ে পড়ছে। ঘামছে তার হাত পা, চোখ দুটি লাল হয়ে গেছে। অরুণিকা আহনাফের পাশে বসে তাকে শান্ত করে বলল। ইটস ওকে, আর নেব না এসব। আর তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন? তোমার কি হাই ব্লাড প্রেশার আছে? আহনাফ কাঁপা গলায় বলল। না তো, আমি ঠিক আছি। এভাবে ঘুমাচ্ছ কেন? তুমি খুব অল্পতেই অস্থির হয়েও যা। আহনাফ জোরপূর্বক হাসলো, বলল। না, আমি ঠিক আছি। অরুণিকা তার শাড়ির আঁচল দিয়ে আহনাফের কপালের ঘাম মুছে দিল। রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি বাড়িয়ে দিল। আহনাফ কাঁপা হাতে অরুণিকাকে টেনে নিজের পাশে বসালো। নিভু নিভু চোখে তাকিয়ে বলল। আমার ঘুম আসছে খুব, আমাকে জড়িয়ে ধরবি প্লিজ? অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে। অদ্ভুত আচরণ করছে আহনাফ। সে দ্রুত আহনাফের মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল। তোমার প্রেশার মাপতে হবে। এই আহনাফ, ওঠো। এমন ভূতের মতো আচরণ করবে না প্লিজ। অরুণিকা আহনাফকে ছেড়ে দ্রুত রুম থেকে বের হতেই আরাফের মুখোমুখি হলো। আরাফ অরুণিকাকে আপাতমস্তক দেখে বলল। কোথায় যাচ্ছিস? অরুণিকা উদ্বিগ্ন কণ্ঠে বলল। আহনাফ অদ্ভুত আচরণ করছে, মনে হচ্ছে খুব অসুস্থ।
আরাব দ্রুত রুমে ঢুকলো, দেখলো আহনাফ মাথা হেলিয়ে দিয়ে বিছানায় অস্থিরভাবে পায়চারি করছে। আরাফ আহনাফের মাথার নিচে বালিশ দিয়ে তার বুকে মালিশ করতে লাগলো, আর অরুণিকা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের অস্থির ঘরমাক্ত মুখের দিকে। গম্ভীর মুখে বসে আছেন বড় চৌধুরী সাহেব, তার পাশে বসে আছে তার দুই ছেলে। শিরিন সুলতানা চিন্তায় হাঁসফাঁস করছেন। ডক্টর সুমিত সেন বেরিয়ে এলেন আহনাফের রুম থেকে। চৌধুরী সাহেবের বন্ধুর ছেলে তিনি। রাজা গ্রামেই তার বাড়ি। সপ্তাহে 2 দিন গ্রামের চেম্বারে বসেন। আহনাফের বুকে অসহ্য ব্যথা হওয়ায় তাকে ডেকে আনতে গিয়েছিল আরাফ। সুমিত সেন একজন কার্ডিওলজিস্ট। আরাফ ভেবেছে তিনি হয়তো আহনাফকে দেখলেই ভালোভাবে বুঝবেন। আরাফ যা ভেবেছিল তাই হলো। সুমিত সেন বড় চৌধুরী সাহেবের সামনে বসে বললেন, আহনাফের হাই ব্লাড প্রেশার। আমির চৌধুরী চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ, তা তো প্রেশার মেপেই বুঝেছিলাম, কিন্তু সুমিত, এই অল্প বয়সে আমার ছেলেটার এই অবস্থা। শিরিন সুলতানা চাপা স্বরে বললেন, এই মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে বের করতে পারলে সব ঠিক হবে। এই মেয়েটাই আমার ছেলের প্রেশার বাড়াচ্ছে। তাহমিদ ভ্রু কুঁচকে শিরিন সুলতানার দিকে তাকালো। সুমিত সেন বললেন, বয়স তো অল্প, তবুও আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। আজই যদি ইসিজি ও ইকো করানো যায় বেশ ভালো হতো। আমির চৌধুরী বললেন, এখানে তো ভালো চিকিৎসার ব্যবস্থাও নেই, এখন তো আবার শহরে ফিরতে হবে। আমাদের দেওয়া হাসপাতালটি এখন অনেক উন্নত হয়েছে, এখানে ইসিজি আর ইকোর ব্যবস্থা আছে। তুমি চাইলে আহনাফকে এখানে নিয়ে যেতে পারো, আমি না হয় থাকবো আজ। অরুণিকা এতক্ষণ একপাশে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তারের কথা শুনে সে এবার বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো। মিনিট খানিক নিঃশব্দে দাঁড়িয়ে রইল সে। রুহানির উপস্থিতি পেয়ে অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, একটা অমানুষের জন্য কি আমার কষ্ট পাওয়া উচিত? এভাবে কেন বলছিস সরু? অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস হচ্ছে না আহনাফকে আমার, মনে হচ্ছে এটা ওর অভিনয়। হয়তো অতীতের কথা তুলেছি, তাই সেটা কাটানোর জন্য ভান ধরেছিল। ওর চোখের সামনে সত্য, অথচ ও দেখছে না। কেমন উদ্ভট ছেলে। বিকেলে আহনাফকে টেস্ট করিয়ে বাড়িতে নিয়ে এলেন আমির চৌধুরী। বাড়িতে ঢুকতেই তিনি শিরিন সুলতানাকে রাগী স্বরে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে সিগারেট খায়, সেটা কি তুমি জানতে? শিরিন সুলতানা ভীত চোখে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। তাহমিদ বলল, হ্যাঁ, ও তো অনেক বছর ধরে সিগারেট খাচ্ছে। শিরিন সুলতানা বললেন, ছেলে কি আমাদের সাথে থাকে? এত ব্যাচেলার থাকে, ওখানে কি করে না করে আমি কিভাবে জানবো? আমির চৌধুরী তাহমিদকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে নিষেধ করেনি? ও আমাদের কথা শুনে না, ও নিজের মতেই চলে, মুখ বন্ধ করে রাখে। আমার মনে হয় ওর পুরো বডি চেক আপ করানো উচিত। শিরিন সুলতানা ভ্রু কুঁচকে বললেন, ফুল বডির কেন চেক আপ করাবে? আমার ছেলে কি অসুস্থ নাকি? বয়স বাড়লে ছেলেদের এমনিতে ব্লাড প্রেশার বেড়ে যায়। আর আমার ছেলের মাথায় কত চিন্তা, এই স্টুপিড মেয়েটাই ওর জন্য দায়ী। আমির চৌধুরী গম্ভীর মুখে বললেন, ওরকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার ছেলে নিজে স্বীকার করছে আসল স্টুপিড কে ছিল। এই বলে আমির চৌধুরী নিজের ঘরে চলে গেলেন। আর শিরিন সুলতানার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি মনে মনে ভাবছেন, ড্রাগসগুলো কি আহনাফের বেশি ক্ষতি করে ফেলছে? কিন্তু আমি তো নিরুপায়। একবার ওদের ডিভোর্স হয়ে গেলে আমি আহনাফকে রিহাবে পাঠিয়ে সুস্থ করে আনবো। ওই মেয়েটাকে ছাড়ার নামই নিচ্ছে না আহনাফ। বেশি দেরি করা যাবে না, শীঘ্রই ওদের আলাদা করতে হবে। আহনাফ হয়তো ড্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্যই মেয়েটার ভূত মাথায় উঠেছে। এই ভূত নামানোর জন্য এবার আরও পাওয়ারফুল ওষুধ দিতে হবে ওকে। তুর্য স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আরাফ ও তাহমিদের দিকে। তাহমিদ বলল, তুই আহনাফকে বোঝাতে পারবি, তুই ওর বেস্ট ফ্রেন্ড, ও তোর কথা শুনে। তুর্য কপাল চেপে ধরে বসে আছে। আরাফ বলল, দেখ তুর্য, আগে আমাদের ড্রাগসগুলো খুঁজে বের করতে হবে, তারপর ওকে প্রশ্ন করতে পারবো। ওকে রিয়েলাইজ করাতে হবে ও অ্যাডিক্টেড। ওর অ্যাক্সিডেন্টের পর অ্যান্টিবায়োটিকের সাথে আমি আরেকটা ওষুধ দিচ্ছি, এটা ওর জন্য ভালো না, কিন্তু ওই মেডিসিন না নিলে ও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এই 3 দিনে একদমই ড্রাগস নেয়নি, তবুও ও অ্যাগ্রেসিভ হচ্ছে না। যারা অ্যাডিক্টেড তাদের এত সহজে ওখান থেকে বের করে আনা যায় না। আমি যেই মেডিসিন দিচ্ছি এটা ওর কিডনির জন্য হার্মফুল।
আমি এভাবে ওকে মেডিসিনটা দিতে পারবো না, তাই তাড়াতাড়ি ওই ড্রাগসগুলো খুঁজে বের কর, তারপরেই আহনাফকে প্রশ্ন করা যাবে, আর এরপরেই ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তুর্য ক্ষীণ কণ্ঠে বলল। এটা আন্টি করেছেন? হ্যাঁ। অরুণিকা সেদিন রিস্কায় বলা কথাগুলো এবার তুর্যের কাছে সত্য মনে হতে লাগলো। তুর্য তাহমিদ ও আরাফকে সেই কথা জানালো। তাহমিদ বলল, এই ব্যাপারে তো মাও বলেছিল আবরারের মৃত্যুর সাথে চাচির কোনো না কোনো কালেকশন আছে। আরাফ বলল, হয়তো এটাই সত্য। অরু কখনো ভুল ছিল না, ও সব সময় সত্য কথাই বলেছিল, শুধু আমরা ওকে বিশ্বাস করিনি। আবরারের কেসটা নিয়ে ওপেন করা উচিত। তুর্য বলল, সম্ভব না, পোস্টমর্টেম করতে দেয়নি ওরা। ওর হাতটি হয়তো মাটির সাথে মিশে গেছে এতদিনে। যা করার আমাদেরকেই করতে হবে। সিসিটিভির ফুটেজ চেক করতে হবে। 5 বছর আগের ফুটেজ এখনো থাকবে? ফ্ল্যাটের অফিস রুমের কম্পিউটারে থাকতে পারে। চাচি এখন ওখানে। তুর্য, তুই কালে চলে যা। তোর অনেক কাজ। আগে আহনাফের রুমের তালা ভেঙে কি কি আছে সব দেখবি, তারপর ফুটেজ খুঁজে বের করবি। ইবান আর ইমনকে গিয়ে সব বলিস। তোরা একসাথে ওদিকটা সামলা, আমরা এদিকে আহনাফকে দেখে রাখবো। সন্ধ্যায় পুকুর ঘাটে এসে বসলো অরুণিকা। স্থির জলে দখল করে নেয়া সোনালি আভা হারিয়ে যাচ্ছে ধূসর আলোয়। কচুরিপনার মাথায় এসে বসেছে একটি ফড়িং। অরুণিকা দৃষ্টি সেই ফড়িংয়ের দিকে। মৃদুমন্দ হাওয়ার তালে তার চুলগুলো এসে পড়ছে চোখের উপর। ফড়িংও একটি মায়াবতী। আহনাফ টুপ করে একটা ছবি তুলে নিল। ফ্ল্যাশ পড়তেই অরুণিকা পাশ ফিরে তাকালো। আহনাফ নীরবে দাঁড়িয়ে তাকে দেখছে। অরুণিকা বলল, তোমার এখন ভালো লাগছে? আহনাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ। তোমার তো হাই ব্লাড প্রেশার। মাত্র 27-28 বছর বয়সেই যদি এই অবস্থা হয়, বেশি দিন বাঁচবো না হয়তো। এর আগেই আমাকে ছেড়ে দিও। বিধবা হওয়া চেয়ে ডিভোর্সি হওয়া ভালো। আহনাফের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। ক্ষীণ আলোয় সেই ম্লান মুখটা ভালোভাবে বোঝা গেল না। নীরবে অরুণিকার পাশে এসে বসল সে। অরুণিকা এখনো আবছা আলোয় সেই ফড়িংয়ের দিকেই তাকিয়ে আছে। আহনাফ বলল, তুই একটু আগে এই কথা কেন বললি? কোন কথা? বিধবা হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো। তুই এখনো কি সেই সিদ্ধান্তেই আছিস? হ্যাঁ, ভাবছি। তুই আমাকে ক্ষমা করিসনি? করেছি, তবে জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। আহনাফ হুট করে অরুণিকার হাত ধরে বলল, এভাবে বলিস না প্লিজ। আমি অনেক খারাপ, আমি জানি। লাস্ট একটা সুযোগ দে, আমি ভালো হয়ে দেখাবো, একদম চেঞ্জ করে ফেলবো নিজেকে। অরুণিকা হাত ছাড়িয়ে নিয়ে বলল, দেখি না, সিদ্ধান্ত তো এখনো নেইনি। ততদিনে তুমি কতটুকু চেঞ্জ হও দেখি। এই বলে অরুণিকা উঠতে যাবে, তখনই পাথরে পা রাখতে গিয়ে পিছলে গেল তার পা। মুহূর্তেই আহনাফও ব্যস্ত হয়ে অরুণিকার হাত ধরতেই দুজনই একসাথে ছলকে পড়ল স্থির জলে। সেকেন্ড খানেক হাবুডুবু খেল অরুণিকা। আহনাফ সাথে সাথে ধরে ফেলল অরুণিকার হাত, টেনে আনলো নিজের কাছে। কোমর জড়িয়ে তাকে পানির উপরে তুলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে অরুণিকা, আর আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অরুণিকা কিছুটা স্বাভাবিক হতেই আহনাফের চোখে চোখ রাখল। শান্ত দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, যেন বহু বছরের কথা জমে আছে সেই চোখ জোড়ায়, কিন্তু বলার ভাষা পাচ্ছে না। আহনাফ হাত দিয়ে অরুণিকার মুখের উপর লেপ্টে থাকা চুলগুলো পেছনে সরিয়ে দিল। চোখের কাজল লেপ্টে গেছে। অসম্ভব চমৎকার লাগছে অরুণিকার চোখ দুটি। আহনাফ বলল, কাজল লেপটানো চোখ এত সুন্দর হয়, তোকে না দেখলে আমার কখনোই জানা হতো না। অরুণিকার ঠোঁট কাছে। আহনাফের খুব ইচ্ছে করল সেই অধর ছুঁয়ে দিতে, কিন্তু ফিসফিসানো শব্দ কানে আসতেই তার ঘোর কাটল। দুজন মহিলা পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে। অরুণিকা আহনাফের বুকে ঘুষি মেরে বলল, ওই ওঠাও আমাকে। এখানে কি ঘর বাঁধবে নাকি? আহনাফ টেনে উঠালো অরুণিকাকে। মহিলা দুজন একে অপরকে বলল, আরেক মহিলা আহনাফকে বলল, তো নাতি এক না এখানে ফর্মটা করিলে বালা, তোয়ারা জামাই বউ না অন্য কিছু মানসি কেনে বুঝি। অরুণিকা বেশ লজ্জায় পড়ে গেল। সে দ্রুত হেঁটে চলে গেল। আহনাফও তার পিছু পিছু গেল, আর মহিলা দুজন তাদের যাওয়া দেখে নিজেদের মধ্যেই হাসতে লাগলো।
জ্যোৎস্না রাত, দিঘির জলে আশ্রে পড়ছে এক ফালি চাঁদের আলো, আর স্থির জলের দিকে নিঃশব্দে তাকিয়ে আছে তাহমিদ। তার পকেটে হাত, মুখখানা স্মৃতির কাতর, চোখের সামনে ঘুরছে একটুখানি আলো, কোনো টর্চের আলো নয়, অতীতের আলো, এক কিশোরীর লাজুক হাসির আলো, তার নম্র চোখ জোড়ায় লেগে থাকা অব্যক্ত ভালোবাসার আলো। তাহমিদের অতীতে ভেসে উঠল দিঘির পাড়ের সেই ফেরে আসা বিকেল। স্কুল ছুটির পর বাসায় না গিয়ে ব্যাগ নিয়ে একটি মেয়ে ছুটে আসতো দিঘির পাড়ে।